আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম সরলরেখা অধ্যয়নের আরেকটি ক্লাসে। আজকে আমরা গত কয়েক ক্লাসে যে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছিলাম সেটার উপরই আরো কিছু ম্যাথ করব। চলো আমরা প্রশ্নে চলে যাই। প্রথমে কি বলছে, এ বি সি এর তিনটা শীর্ষের স্থানাঙ্ক 2 3 5 1 9 2। বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। তাহলে খুবই সহজ যে ত্রিভুজ এবিসি কি হবে বলো। সূত্র আমরা কি দেখেছিলাম, হাফ, এরপরে লিখবা প্রথম বিন্দু 2 3, তারপরে 5 1 দ্বিতীয় বিন্দু, তারপরে 9 2, এরপরে আবার কি প্রথম বিন্দুটাকে আরেকবার লিখতে হবে। আর এটা ক্যালকুলেশন আরো ইজি ছিল, যে এই বরাবর গুণ করবা আর যোগ করবা, তাহলে কি হবে 2 কে 2 প্লাস 5 দুগুণে 10 প্লাস 3 নং 27। এবারে কি করবা, গুণ করবা আর বিয়োগ করবা, তাহলে এই বরাবর গুণ আর বিয়োগ, তাহলে কত হবে 3 5 15 মাইনাস 15 মাইনাস কত 9 মাইনাস 2 দুগুণে 4। তাহলে কত হচ্ছে 10 আর 2 12, 12 আর 27 কত 39, 39 থেকে 9 গেলে কত 30, 30 থেকে 4 গেলে কত 26, 26 থেকে 15 গেলে কত 11। তাহলে কত আসছে 11/2 এত বর্গ একক। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমরা ঠিক এই মেথডই পরের পার্টটাতে চলে যাই। এটা ছিল ক নাম্বার, আমরা এবার খ নাম্বারে কি বলছে। উদ্দীপকটা সেম, যে এ বি সি তিনটার স্থানাঙ্ক এত এত এত। এখন বলছে যে এ বি সি বিন্দু তিনটা ত্রিভুজ পি কিউ আর এর বাহুগুলার মধ্যবিন্দু নির্দেশ করলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলটা নির্ণয় করো। দেখো এরকম একটা ম্যাথ আমরা এর আগে রিটেনে করেছিলাম যে কিভাবে করতে হয়। তো আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে ত্রিভুজ ধরো পি কিউ আর, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। আর দেওয়া আছে কি পি কিউ এর মধ্যবিন্দু বলছে এ, এবিসি এর বাহুগুলার মধ্যবিন্দু, তাহলে এ কি, ধরো এ হচ্ছে এই যে মধ্যবিন্দু 2 3, বি হচ্ছে আরেকটা মধ্যবিন্দু ধরো 5 1, আর সি হচ্ছে মনে করো আরেকটা মধ্যবিন্দু 9,2। তো আমি এগুলা জানি, আমাকে এই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলটা বের করতে বলছে। কিভাবে করব, আমরা এর আগে দেখেছিলাম বাহুগুলোর মধ্যবিন্দু জানা থাকলে শীর্ষবিন্দু কিভাবে বের করতে হয়। প্রথমে কি করবা, শীর্ষবিন্দুগুলো ধরে নিবা, যে এটাকে x1 y1 ধরবা, এটাকে x2 y2 ধরবা, এটাকে x3 y3 ধরবা। লিখবা যে ধরি ত্রিভুজের শীর্ষত্রয় পি কিউ আর স্থানাঙ্ক এত এত এত, লিখে ফেলি। তাহলে আমার এখন উদ্দেশ্য হচ্ছে এই শীর্ষগুলা বের করা, কারণ আমি এই শীর্ষগুলা জানলে তবেই তো এই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে কিভাবে করব, দেখো আমি বলতে পারি এই পি কিউ এর মধ্যবিন্দু কত এ, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু কত এ। পি কিউ এর মধ্যবিন্দু যদি এ হয়, তাহলে এখানকার এই ভুজ দুইটার গড়ই তো এই বিন্দুটা হবে। তাহলে এই 2 বের করার সূত্র কি হবে, x1 x2/2। তাহলে কি লেখা যাবে, অতএব x1 x2/2 ইকুয়াল টু কত বলো, এই ভুজ 2। আবার কোটির ক্ষেত্রেও সেম, y1 y2/2 ইকুয়াল টু কত হবে, y1 y2/2 ইকুয়াল টু কত হবে, এই যে y1 y2/2 ইকুয়াল টু কত হবে এখান থেকে 3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, x1 x2 ইকুয়াল টু কত 4, আর এখান থেকে লিখতে পারবো y1 y2 ইকুয়াল টু কত 6। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 5 নাম্বার দিলাম। ওকে, এখন আসো অনুরূপভাবে আমি আরো কি কি বলতে পারি খেয়াল করো। অনুরূপভাবে আমি যদি এখন এই দুটার মধ্যবিন্দু এটা বলি, তাহলে এই যে x2 x3/2 ইকুয়াল টু কত হবে 5, তাহলে x2 x3 ইকুয়াল টু কত হবে 10, x2 x3 ইকুয়াল টু 10, এটাকে দিলাম 2 নাম্বার। একইভাবে y2 y3 ইকুয়াল টু কি হবে, মাঝের এই কোটির দ্বিগুণ, y2 y3 ইকুয়াল টু কত হবে 2, এটাকে দিলাম 3 নাম্বার। একইভাবে আমি যদি বলি এবার x1 আর x3, এই যে x1 x3 ইকুয়াল টু কত হবে 9 দুগুণে 18, এটাকে দিলাম 3। আর এখান থেকে y1 y3 এটা ইকুয়াল টু কত হবে 4, এটাকে দিলাম 7 নম্বর। ওকে, এখন এই যে তিনটা সমীকরণ, তিনটা অজানা x1 x2 x3 এর মান বের করতে পারবে না, কি করবা, ফার্স্ট এই তিনটাকে যোগ করব, আমরা এর আগে করেছিলাম। তাহলে 2x1 2x2 2x3 ইকুয়াল টু কত হবে 18 10 28, আর 4 কত 32। তাহলে অতএব x1 x2 x3 ইকুয়াল টু কত হবে 16। মনটা একটু খোলো, দেখো এখন কি করবা, এই 4 থেকে তুমি 1 বিয়োগ করো। তাহলে 4 বিয়োগ 1 যখন করবা, দেখো 4 বিয়োগ 1 করলে কত পাবা, এই যে x1 x2 x3 থেকে বিয়োগ যাবে কত x1 আর x2, তাহলে কি x3 এর মান চলে আসবে না, 16 থেকে 4 বিয়োগ করলে x3 এর মান কত আসবে 12। একইভাবে এই 4 থেকে যদি তুমি 2 বিয়োগ করো, 4 বিয়োগ 2 যদি করো তাহলে কত আসবে বলো, এই 4 থেকে 2 বিয়োগ করলে x2 x3 বাদ, তাহলে কি থাকবে x1 থাকবে, x1 এর মান কত হবে 16 থেকে 10 বাদ দিলে x1 এর মান আসবে 6। একইভাবে তুমি আরেকটা বিয়োগ করলে কি আবারও মান পেয়ে যাবা। তাহলে আবার যদি আমি 4 থেকে 3 নাম্বারটাকে বিয়োগ করি, তাহলে কি x1 x3 বিয়োগ হলে, এই যে x1 x2 x3 থেকে x1 আর x3 বিয়োগ হলে কি আসবে x2 এর মান আসবে কত
16 থেকে 18 গেলে কত -2। তাহলে x1 x2 x3 এর মান বের করেছি। অনুরূপভাবে চলো আমরা y1 y2 y3 এর মানটা বের করব। তাহলে খেয়াল করো, y1 এর মান 4, y2 এর মান 2, y3 এর মান। তাহলে এখন বলো শীর্ষগুলা কি কি আসলো? অতএব p এর স্থানাঙ্ক কত? p এর স্থানাঙ্ক x1 y1, x1 এর মান 6, y1 এর মান কত? 4। একইভাবে q এর স্থানাঙ্ক কত? x2 এর মান কত? -2, y2 এর মান কত? 2। আর x3 এর মান কত? x3 সরি r এর মান, r এর স্থানাঙ্ক কত? r কত হবে? r হবে কি x3, y3, x3 এর মান কত? 12, y3 এর মান কত? 0। তাহলে p q r এর স্থানাঙ্ক পেয়ে গেছি। এবারে বলো ত্রিভুজ p q r এর শীর্ষগুলো তুমি জানো, তাহলে কি ত্রিভুজ p q r এর ক্ষেত্রফলটা বের করতে পারবে না? তাহলে ত্রিভুজ p q r কত হবে? হাফ ইনটু এই যে স্থানাঙ্কগুলো লিখো 6 4, তারপরে কত -2 2, 12 আর 0, তারপরে আবার 6 4 লিখো 6 4। তাহলে কত হবে ক্যালকুলেশন করলে? হাফ ইনটু 6 দুগুণে 12 প্লাস 0 প্লাস 4 12 কত? 48, মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 মাইনাস 24 মাইনাস 0। তাহলে 12 আর 48 এ 60, আর 60 থেকে 24 গেলে কত? 36। 36 এর সাথে 8 যোগ করলে কত? 36 8 44, 44 কে 2 দিয়ে ভাগ করলে কত? 22। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত হবে? 22 বর্গ একক। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলটা কত আসছে? 22 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি পারবা। দেখো তাহলে আমরা এটা কিন্তু এর আগে করেছিলাম, এই যে এই প্রসেসটুকু আমরা করেছিলাম যে বাহুগুলোর মধ্যবিন্দু জানা, শীর্ষবিন্দু বের করা। তাহলে শীর্ষবিন্দুগুলো বের করে নিলাম। শীর্ষবিন্দু বের করলাম মানে কি? শীর্ষবিন্দু জানা, এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সূত্র দিয়ে বের করে ফেললাম। ওকে। কিন্তু ভাই এই প্রশ্ন যদি এমসিকিউতে আসতো তোমার পরীক্ষায়, তাহলে তোমার বন্ধুরা একদম মাথা চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ করে ফেলতো যে কিভাবে সম্ভব, এমসিকিউতে এসেছে এত ক্যালকুলেশন কেমনে করব? তুমি কিন্তু কোনো ক্যালকুলেশন করবে না। তুমি কি করবা? খেয়াল করো, দেখো তুমি ভাববা এই যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। ওকে, এবার এর মধ্যবিন্দুগুলো জানা আছে। এটা এ, এর স্থানাঙ্ক কত? 2, 3। এটা বি, বি এর স্থানাঙ্ক কত? 5, 1। আর এটা কি সি, সি এর স্থানাঙ্ক কত? 9, 2। ওকে, এখন বলো তো আমি কি এখানে এইভাবে ভাবতে পারি না এখানে এটা আরেকটা ত্রিভুজ? ভাবাই যেতে পারে। তাহলে এটা আমার আরেকটা ত্রিভুজ। এখন বলো তো আমার বের করতে বলেছি কি ত্রিভুজ PQR, আর আমি এখানে পেয়েছি কি ত্রিভুজ ABC। এখন তোমরা একটু আমাকে বলো, তোমরা ক্লাস 9 10 এটা শিখেছো না, ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজটা মূল চতুর্ভুজের 4 ভাগের 1 ভাগ হয়। তাহলে আমি কি বলতে পারবো না, এই যে দেখো PQR, ত্রিভুজ PQR ইকুয়াল টু 4 ইনটু ত্রিভুজ ABC। খেয়াল করো, এই যে ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এটাকে 4 গুণ করলে কি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যায় না? ঠান্ডা মাথায় ভাবো, এটাও যে ত্রিভুজ, এই ত্রিভুজ একই রকম ত্রিভুজ, এই যে আরেকটা, দুইটা, আরেকটা, তিনটা, আরেকটা, চারটা, তাহলে 1 2 3 4 এইরকম একই সমান ত্রিভুজ আছে 4টা। তাহলে এই ত্রিভুজকে জাস্ট 4 দিয়ে গুণ করলে কি পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যায় না ভাই? হ্যাঁ যায়। তাহলে এখন তোমরা আমাকে বলো, এই যে ত্রিভুজ ABC, এই যে ABC এর শীর্ষ এগুলা, এই ABC এর শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কি আমি একটু আগে বের করি নাই? এই যে দেখো তো প্রথম ম্যাটটাতে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করেছিলাম না 11/2। তাহলে এখন তোমরা আমাকে বলো এই যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? 11/2, এর সাথে গুণ হবে কত? 4। তাহলে কত হবে বলো তো? 11 দুগুণে 22 বর্গ একক। ওয়াও, এই 22 কিন্তু আমরা একটু আগে অ্যানসার পেয়েছিলাম। এই যে দেখো 22 কিন্তু এত ক্যালকুলেশন করে আমরা কিন্তু 22 অ্যানসার পেয়েছিলাম। সেই ম্যাথটা কিন্তু তুমি চাইলে খুব ইজিলি এইভাবে করে ফেলতে পারো। ওকে, আশা করছি সবাই বুঝেছো। চলো আমরা পরের অংশে চলে যাই, পরের ম্যাথে চলে যাই। দেখো কি বলছে, ত্রিভুজ ABC বিন্দু তিনটি ত্রিভুজ LMN এর মধ্যমাগুলোর মধ্যবিন্দু নির্দেশ করলে ত্রিভুজ LMN এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু তো জটিল ব্যাপার, যে ত্রিভুজ LMN, ওকে, এই যে ত্রিভুজ LMN এর মধ্যমাগুলোর মধ্যবিন্দু, তাহলে ধরো ত্রিভুজ LMN এর এই যে এইটার মধ্যমা L, এইটা একটা মধ্যমা, এরপরে এইটা একটা মধ্যমা, হ্যাঁ, এরপরে এইটা কি আরেকটা মধ্যমা। এখন আমার প্রশ্ন বলেছে এই মধ্যমার, এটার নাম দিলাম আমি ধরো LX, এটা দিলাম MY, এটা দিলাম NZ। এখন এই LX এর মধ্যবিন্দু ধরো A, এটা কি বলছে? এটা হচ্ছে সেই A, এর স্থানাঙ্ক কত? 2 3, হ্যাঁ 2 3। ওকে, MY এর মধ্যবিন্দু ধরো B, এটা হচ্ছে সেই B। আর এই NZ এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা হচ্ছে মনে করো কত? C। তাহলে আমি এই ABC এটাকে জানি, কিন্তু আমার তো চেয়েছি পুরা LMN এর ক্ষেত্রফল কিভাবে করা যায়। তাহলে খুব ঠান্ডা মাথায় এটাও ভাববা। চলো দেখো কি বলেছে,
এইটার মধ্যবিন্দু ধরো এইটা, আমি তো এর স্থানাঙ্ক জানি, এখন আমি এর স্থানাঙ্ক x1 y1 ধরে নিব, এইটাকে x2 y2 ধরে নিব, এটাকে আমি x3 y3 ধরে নিব। এবার আমি এই যে x1 y1 x2 y2 x3 y3 এর মান বের করব। এটা বের করলে তবেই তো আমি ত্রিভুজ LMN এর ক্ষেত্রফলটা বলতে পারবো। এখন কিভাবে এই শীর্ষবিন্দুগুলো বের করব? দেখো এই দুইটার স্থানাঙ্ক তুমি জানো x2 y2 x3 y3, তাহলে এই যে x এর স্থানাঙ্ক কত হবে বলো তো? x টা কি এই দুটার মধ্যবিন্দু না? তাহলে এখানে x হলো, আগে লিখবা যে ধরি l এত m এত n এত, লিখলাম, আমি লিখলাম না আর। তাহলে x হলো, দেখো তো l mn এর মধ্যবিন্দু না? x কি mn এর মধ্যবিন্দু। তাহলে x যদি mn এর মধ্যবিন্দু হয়, তাহলে অতএব x এর স্থানাঙ্ক কত হবে? x এর স্থানাঙ্ক, x এর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র কি? যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কি হবে? x2 x3/2, y2 y3/2। ওকে, তাহলে লিখে ফেলি x2 x3/2, y2 y3/2। ওকে, এবারে তুমি ভাবো, তুমি l জানো, x জানো, এইটা কি বলতো? এইটা কি এই বিন্দুটার, সরি এই রেখাটার মধ্যবিন্দু না? কি বলেছে? মধ্যমাগুলোর মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুটা কি এর মধ্যবিন্দু? তাহলে এই ভুজ নির্ণয় সূত্র কি? এইটা যোগ এইটা বাই 2, এইটা যোগ এইটা ভাগ 2, এটাই কি এটা নির্ণয় সূত্র। তাহলে এই 2 নির্ণয় সূত্রটা কি? তাহলে এখন আমি বলতে পারবো এ হলো কি lx এর মধ্যবিন্দু, lx এর মধ্যবিন্দু। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো এইটা যোগ এইটা ভাগ 2, তাহলে কি হবে? x1 x2 x3/2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? এই যে 2, এখানকার কোটি কত? 3। তাহলে এই কোটি নির্ণয় সূত্র কি হবে বলো? এই কোটি নির্ণয় সূত্র হবে y1 y2 y3/2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে? কোটি 3। ওকে, তাহলে এখন এই 2 ওই পাশে চলে গেল, তাহলে বা না একবারে অতএব ইকুয়াল টু এই 2 এই পাশে এসে কত হবে? 4। এখন 2 দিয়ে যদি তুমি গুণ করো লসাগু করে, তাহলে কত আসবে বলো? 2x1 x2 কত x3 ডিভাইডেড বাই আবার একটা কি থেকে যাবে? 2 থেকে যাবে না? মানে এই 2 তো ওই পাশে পাঠাইছে, এখন এর লসাগুর 2 তো নিচে থেকে যাচ্ছে, সেই 2 আবার ওই পাশে গেলে কত হবে? অতএব 2x1 x2 x3 ইকুয়াল টু কত? 4 দুগুণে 8। এটাকে দাও 1 নাম্বার, ওগুলোর ক্যালকুলেশন পরে করছি, শুধু এটা করি দেখো। এখন বলো একই ভাবে আমি যখন এই দুটো নিলাম তখন আমি কি পাচ্ছি? দেখো x1 প্লাস এই যে 2x1, ধরো এইটা যখন নিচ্ছ তখন এটার দ্বিগুণ 2x1 x2 x3 ইকুয়াল টু কত হচ্ছে? এইটার কয় গুণ? দ্বিগুণের দ্বিগুণ, মানে 4 গুণ, মানে এই ভুজের কত? 4 গুণ। তাহলে একই ভাবে অনুরূপ ভাবে আমি কি বলতে পারবো না বলো তো? অনুরূপ ভাবে তুমি যদি 2x2 নাও তখন কি নিতে হবে? x1 x3 নিতে হবে। এখন 2x2 কোনটা? 2x2 এই যে এইটা, তাহলে এই যে এখানকার b এর স্থানাঙ্কের ভুজ কত? b এর স্থানাঙ্ক কত ছিল? 5,1, তাহলে এর 4 গুণ কত? 20। তাহলে এখানে কত হবে? 20, এটা হবে 2 নাম্বার। একই ভাবে 2x3 x1 x2, তাহলে 2x3 মানে এইটা, এর মধ্যবিন্দু কত? c, এই c এর স্থানাঙ্ক কত? 9,2, 9,2, এই 9 এর কত হবে? 4 গুণ, তাহলে কত হবে? 4 9 36, এটাকে দাও 3 নাম্বার। ওকে, এবারে আমরা এই তিনটা ইকুয়েশন সলভ করব। দেখো x1 x2 x3 x1 x2 x3 সলভ করলে তুমি কি এখান থেকে x1 x2 x3 এর মান পেয়ে যাবে না? তাহলে কত আসছে দেখো x1 x2 x3 এর মানটা? তাহলে আমি যদি এখন এই তিনটাকে যোগ করি, যোগ করলে কি হবে? দেখো 2x1 x1 x1, তাহলে 4টা x1, তাহলে 4x1 4x2 4x3 ইকুয়াল টু কত আসছে? 4x1 4x2 4x3 ইকুয়াল টু 36 আর 20 কত? 56, 56 আর 8 কত? 64। তাহলে অতএব x1 x2 x3 ইকুয়াল টু কত হবে? 64 কে 4 দিয়ে ভাগ করলে, এটাকে দিলাম আমি 4 নাম্বার। এবার এই 4 থেকে 1 বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করব, তাহলে বলো 4 থেকে যদি তুমি 1 বিয়োগ করো, তাহলে এই যে x1 x2 x3 থেকে 2x1 x2 x3 বিয়োগ হলে কি হবে? -x1 ইকুয়াল টু কত হবে? 16 থেকে 8 বাদ দিলে 8। তাহলে এখান থেকে কি পাবা? x1 এর মান কত? -8। একই ভাবে তুমি যদি 4 থেকে 2 কে বিয়োগ দাও রে ভাই, তাহলে কি হবে? x1 x2 x3 থেকে 2x2 x1 x3 বিয়োগ গেলে কি? x1 x3 তো বাদ, x1 থেকে x2 থেকে 2x2 বিয়োগ করলে কত? -x2 ইকুয়াল টু 16 থেকে 20 বাদ দিলে কত? -4। তাহলে x2 এর মান কত হবে?
4। একইভাবে 4 থেকে যদি আমি 3 কে বিয়োগ করি তাহলে কত হবে? -x3 ইকুয়াল টু 16 থেকে 36 বাদ দিলে কত? -20। অতএব x3 এর মান কত হবে? 20। দেখো x1 x2 x3 পেয়ে গেছি। একইভাবে ওই পাশে ক্যালকুলেশন করে y1 y2 y3 এর মান পেয়ে যাবে না? তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে খেয়াল করো, আমি x1 x2 x3 এর মানও পেয়ে গেছি, y1 y2 y3 এর মানও পেয়ে গেছি। তাহলে এখন বলো l এর স্থানাঙ্ক, m এর স্থানাঙ্ক, n এর স্থানাঙ্ক কি আমি বলতে পারবো না? তাহলে এখানে l এর স্থানাঙ্ক কত আসছে? l এর স্থানাঙ্ক আসছে x1 y1, তাহলে -8,6। m এর স্থানাঙ্ক কত আসছে? x2 কত? 4, y2 কত? -2। n এর স্থানাঙ্ক কত আসছে? x3 এর মান 20 আর এখানে কত? 2। তাহলে দেখো আমি স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন কি তুমি ত্রিভুজ LMN এর ক্ষেত্রফলটা বলতে পারবে না ভাই? কি হবে? হাফ ইনটু এই স্থানাঙ্কটা ফার্স্টে লিখবা 8 6, তারপর এটা লিখবা 4 2, তারপর 20 2, এরপর আবার কি লিখবা -8 6। এই ক্যালকুলেশন করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এর আগে অনেকবার করেছি। আর আমি কিন্তু বলবো না, ধীরে ধীরে এবার আমি একটু দ্রুত কাজ করব। তাহলে খেয়াল করো আমাদের অ্যানসার কি আসছে? 88 বর্গ একক। ওকে, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। পরীক্ষায় আসলেই যে এত বড় করে ক্যালকুলেশন করে তোমাকে অ্যানসার করতে হবে, তোমাকে করতে হবে না, তোমার বন্ধুদেরকে করতে হবে। কেননা তুমি আমার ক্লাস করছো, তুমি এইভাবে করবে না। তুমি কিভাবে করবা খেয়াল করো। এইভাবে তো করতে পারবাই, তোমার বন্ধুরাও পারবে, কিন্তু তুমি কিভাবে করবা খেয়াল করো। দেখো এই প্রশ্নটাই যদি পরীক্ষায় চলে আসে, খেয়াল করো আমাদের প্রশ্নে কি বলছে? ত্রিভুজ LMN, ত্রিভুজ এই যে LMN, LMN এটার ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু বলে দিচ্ছে মধ্যমাগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো এর এই যে মধ্যমা একটা, এই যে আরেকটা মধ্যমা, এই যে আরেকটা মধ্যমা। ধরো এই মধ্যমাটার মধ্যবিন্দুটা দেওয়া আছে কত? A। এই মধ্যমাটার মধ্যবিন্দু দেওয়া আছে মনে করো B। এই মধ্যমাটার মধ্যবিন্দু, এই যে এই মধ্যমাটার মধ্যবিন্দু মনে করো দেওয়া আছে কত? C। এখন আমাকে এলিমেন্টের এর ক্ষেত্রফল বের করতে বলছে। তোমরা একটু বলো তো, তোমরা কি ভাইয়া এই যে দেখো ABC, ত্রিভুজ ABC এটার ক্ষেত্রফল বের করতে পারো না? এটার ক্ষেত্রফল কি আমরা এর আগে বের করি নাই সেই প্রথম ম্যাথে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পেয়েছিলাম 11/2 বর্গ একক। এখন খেয়াল করে দেখো, তুমি যদি একটু চালাক হও, 9 10 যদি একটু ভালোভাবে পড়াশোনা করে থাকো, তুমি বলতে পারবা যে ভাইয়া এই ত্রিভুজটা এই ত্রিভুজের 16/1 বা এই বড় ত্রিভুজটা এই ছোট ত্রিভুজের 16 গুণ। এটা তোমরা পড়েছো, ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজ মূল ত্রিভুজের 16/1 বা মূল ত্রিভুজ ছোট ত্রিভুজের 16 গুণ। তাহলে কি লিখতে পারবো? ত্রিভুজ LMN ইকুয়াল টু 16 ইনটু ত্রিভুজ ABC। আমি বলতে পারো ভাই কি বলছেন আপনি এসব, আমার তো মাথায় কিছু ঢুকছে না। তোমার মাথায় তো ঢুকবে না রে ভাই, কারণ তুমি তো 9 10 আমার ক্লাস করো নি। যদি করতে তাহলে তোমার মাথায় ঢুকতো। খেয়াল করো এই যে ত্রিভুজ, তুমি এখন একটা কাজ করো, এটার সাথে এটাকে যোগ করো, এটার সাথে এটাকে যোগ করো, এটার সাথে এটাকে যোগ করো। এখন তুমি আমাকে বলো এই হলুদ ত্রিভুজটা, এটা তো মূল ত্রিভুজের 4/1 এটা তো তুমি জানো যে এই যে এটা তো এই বাহুর মধ্যবিন্দু। তাহলে বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজ মূল ত্রিভুজের 4/1 এটা তো তুমি জানো। তাহলে বড় ত্রিভুজটা হলুদ ত্রিভুজের কত? 4 গুণ। তাহলে সাদা ত্রিভুজ, এই যে চারপাশে সাদা, সাদা ত্রিভুজ, খেয়াল করো সাদা ত্রিভুজ কি হবে? ইকুয়াল টু 4 ইন্টু এই যে হলুদ ত্রিভুজ। কি হবে? হলুদ ত্রিভুজ। এটা আমরা একটু আগে তোমাদেরকে বলেছি, এটা তো অনেকেই সবাই জানো, কিন্তু এই যে 16 গুণেরটা বুঝতে পারছো না। এখন তুমি আমাকে বলো এই হলুদ ত্রিভুজটা এই নীল ত্রিভুজের কি আবার 4 গুণ না? দেখো তো এই নীল ত্রিভুজ এখানে যতটুকু, ঠিক একই রকম আরেকটা ত্রিভুজ কি এখানে আছে না? এখানে আরেকটা আছে না? একই সমান ত্রিভুজ না এরা? তাহলে এই নীল আকাশের ত্রিভুজটা এই হলুদ ত্রিভুজের আবার কত গুণ? 4 গুণ। তাহলে এই আকাশের ত্রিভুজটা আবার কি হচ্ছে? এই হলুদ ত্রিভুজটা কি হচ্ছে? আকাশের ত্রিভুজের বা নীল ত্রিভুজের 4 গুণ। তাহলে হলুদ ত্রিভুজটা কি হচ্ছে? এটা হচ্ছে আবার নীল ত্রিভুজ, সেটার কয় গুণ? নীল ত্রিভুজের 4 গুণ। তাহলে এই 4 4 কত হচ্ছে? 16। 16 নীল ত্রিভুজ মানে ত্রিভুজ ABC, আর সাদা ত্রিভুজ মানে কিন্তু ত্রিভুজ LMN। তাহলে এখন তোমরা আমাকে বলো 16 ইনটু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? 11/2। 2 আর 16 কাটলে কত? 8, 11 তে কত? 88 বর্গ একক। দেখো তোরে ভাই, একটু আগেই কি আমরা এটাই উত্তর পেয়েছিলাম না? 88 বর্গ একক। উত্তর আসলে কত? আমার এখানেও এসেছে কত? 88 বর্গ একক। তাহলে তুমি যদি আমার ক্লাস করে থাকো, তুমি নিশ্চয়ই এভাবে পরীক্ষার হলে অ্যান্সার করে দিতে পারবা, এবং তোমার স্যারও অনেক খুশি হবে। কেন? তোমার স্যারও তো এই নিয়মটা শিখে নিবে। কেন? তোমার স্যারও তো এতদিন এইভাবে করতো, এইভাবে করতে করতে স্যারের বাটন ফেটে যেত। কিন্তু স্যার এখন যখন
তোমার খাতাটা দেখবে পরীক্ষা হলে, দেখে বলবে যে আরে ওয়াও, এইভাবেই তো পরীক্ষায় করলে স্টুডেন্টদের উপকার হবে। তখন স্যার কি করবে, পরের দিন থেকে স্যার যখন প্রাইভেট পড়াই, স্যারের স্টুডেন্টদেরকে এইভাবেই শিখাবে। ঠিক আছে, আশা করছি সবাই ম্যাথটা বুঝেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। চলো আমরা এই টপিকের লাস্ট প্রশ্নে চলে যাই। কি বলছে, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবি বাহুর উপর ডিইএফ বিন্দু তিনটি এমন ভাবে অবস্থিত যেন বিডি বাই ডিসি সিই বাই ইএ এএফ বাই এফবি ইকুয়াল টু 2 হয়। দেখা হচ্ছে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ কত, 3:1। এখন খেয়াল করো আমাদেরকে কি বলছে, এই যে ত্রিভুজ এবিসি এর বিসি এর উপরে আমি একটা বিন্দু নিব কত, ডি। বিসি এর উপরে একটা বিন্দু নিব কত, ডি। এরপরে সিএ, সিএ এর উপরে একটা বিন্দু নিব কত, ই। তাহলে সি এর উপরে একটা বিন্দু নিলাম আমি কত, ই। আর এবি এর উপরে একটা বিন্দু নিতে বলছে কি, এফ। নিয়ে ফেললাম। এবারে বলছে এমন ভাবে নিয়েছি যেন এই যে বিডি, বিডি বাই ডিসি ইকুয়াল টু কত, 2। তারপর আবার কত, সিই বাই ইএ এটা ইকুয়াল টু কত, 2। আবার এএফ বাই এফবি এটা ইকুয়াল টু কত বলো, 2। আরে 2 মানে তো নিচে 1 আছে রে ভাই, 2 মানে তো নিচে 1 আছে। তাহলে বলো তো অতএব বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু কত, 2:1। এরপরে সিই অনুপাত ইএ এটা কত, 2:1। আবার এএফ অনুপাত এফবি এটাও কত, 2:1। এখন বলো এ এর স্থানাঙ্ক কত, এ এর স্থানাঙ্ক 2,3, বি এর স্থানাঙ্ক কত 5,1, সি এর স্থানাঙ্ক কত 9,2। ওকে, এখন আমার বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তো আমি বের করেছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সেই প্রথম ম্যাথে করেছিলাম 11/2। এখন বলছে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ, তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে হবে, যে ত্রিভুজ ডিইএফ। এখন ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি আমার, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য কি আমার এই যে ডি এর স্থানাঙ্ক, এফ এর স্থানাঙ্ক, ই এর স্থানাঙ্ক বের করা দরকার না? দেখো এখন কিভাবে বের করবা, দেখো ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক, দেখো ডি এর স্থানাঙ্ক কিভাবে বের করবা, দেখো এই যে বিডি অনুপাত ডিসি মানে কি 2:1। এই যে বিডি, বিডি অনুপাত ডিসি কত, 2:1, 2:1 অনুপাত দেওয়া আছে। ডি বিন্দুটা বিসি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র কিন্তু দেখেছি। তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে স্থানাঙ্ক কি হবে, এই যে যখন ভুজ বের করবা অনুপাত দ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা উপরে, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। কোটির ক্ষেত্রেও সেম, যোগফল লিখবা নিচে, যোগফল লিখবা উপরে, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এখন কি করবা, যখন 2 লিখবা, 2 লিখবা তখন ওই পাশ থেকে লিখবা কত, 9। যখন 1 লিখবা তখন কত লিখবা, 5। যখন 2 লিখবা তখন ওই পাশ থেকে লিখবা 9, যখন 1 লিখবা তখন 5। আবার যখন 2 লিখবা তখন ওই পাশের কোটি 2, 1 লিখলে এই পাশের কোটি 1। তাহলে এখানে 2, এই পাশে কত, 1। তাহলে বলো স্থানাঙ্ক কত আসে, 9 দুগুণে 18 আর 5 কত, 18 আর 5 23, 23 কে 3 দিয়ে ভাগ দেব, তাহলে 23/3। আর এখানে কত হবে, 4 একে 5, 5/3। তাহলে এটা হচ্ছে কার স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক। একইভাবে তুমি ই এর স্থানাঙ্ক বের করতে পারবে না, ই কি 2:1 এ এই যে সি এ কে অন্তর্বিভক্ত করে, আর আর তোমার হচ্ছে এফ কি এবি কে এই যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে একইভাবে অন্তর্বিভক্তের সূত্র অ্যাপ্লাই করে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমি বের করে ফেলি। চলো তাহলে খেয়াল করো, আমি ডি এর স্থানাঙ্ক, ই এর স্থানাঙ্ক, এফ এর স্থানাঙ্ক কিন্তু অন্তর্বিভক্তের সূত্র দিয়ে বের করে ফেলেছি। এখন তুমি বলো ডি ই এফ এর স্থানাঙ্ক জানা থাকলে তুমি কি ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফলটা বের করতে পারবে না? ক্ষেত্রফল কত হবে, হাফ ইনটু ডি এর স্থানাঙ্ক কত 23/3, 5/3, এখানে কত 13/3, এখানে কত 8/3, এখানে কত 4 আর কত 5/3, আর আদিটা আবার লিখতে হবে 23/3, 5/3। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করো, তাহলে কত আসে, তাহলে কত আসছে 11/6 বর্গ একক। তাহলে খেয়াল করো আমি ডিএফ এর ক্ষেত্রফল কত পাইলাম, 11/6 বর্গ একক। তাহলে তোমরা আমাকে বলো, আমার বলছে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ, তাহলে কি হবে, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু কত হবে, 11/2 ডিভাইডেড বাই 11/6। তাহলে 6 লাভ দিয়ে উপরে উঠে যাবে, তাহলে কত আসবে 3/1। তাহলে কি হবে, ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিএফ ইকুয়াল টু 3:1। তাহলে অতএব ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু 3:1, এটাই হবে আমাদের প্রমাণিত। ওকে, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি সবাই
বুঝতে পেরেছো? যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবা, অথবা সরাসরি আমাকে কল করেও জানাতে পারো, অথবা আমার অফিসে চলে আসতে পারো, এসে আমার কাছ থেকে দেখাও নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।